নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় অর্থশাস্ত্রে কৌটিল্যর রাষ্ট্রনীতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, কৌটিল্যের রাষ্ট্রনীতি। কি বলা হচ্ছে? কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে যে রাষ্ট্রনীতির উল্লেখ করেছেন তা এক কথায় বিস্ময়কর। সকল যুগের এবং সকল রাষ্ট্রের জন্যই অর্থশাস্ত্র একটি প্রাসঙ্গিক রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। তিনি বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনের ভিত্তিতে তার রাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। কৌটিল্য এমন এক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যার ক্ষমতা হবে অসীম এবং সমাজ, অর্থনীতি ও আদর্শ হবে সুউন্নত। অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্রনীতির প্রধান দিকগুলি হল: প্রথম, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ। কৌটিল্য রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলেছেন। এগুলো হলো: 1. স্বামী বা রাজা, 2. অমাত্য আমলাগোষ্ঠী, 3. পুর বা দুর্গ শহর, 4. জনপদ বা রাষ্ট্র, 5. কোষ বা অর্থভাণ্ডার, 6. দণ্ড বা শাস্তিবিধান, 7. মিত্র বা বন্ধু রাজা। কৌটিল্যের এই তত্ত্ব সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। এরপর 2. রাষ্ট্রের আয়তন। প্রথম, বৃহদায়তন। কৌটিল্য বৃহদায়তন রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন, কেননা তিনি রাজ্যজয় ও রাজ্যের সম্প্রসারণের বিষয়ে রাজাকে পরামর্শ দিতেন। তাছাড়া বৃহদায়তন রাষ্ট্রে বেশি রাজস্ব আদায়ের ফলে রাজকোষের আয় বাড়ে। 3. রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা। প্রথমে, শাসনকার্যে পুরোহিতদের গুরুত্বহীনতা। আধ্যাত্মিক বিষয়ে পুরোহিতদের শ্রেষ্ঠত্ব ঘোষিত হলেও রাষ্ট্রের বাস্তবের মাটিতে রাজার ক্ষমতাকে পুরোহিত কোনোভাবেই প্রভাবিত করার অধিকারী নন। পুরোহিত কোনো শাস্তিযোগ্য অপরাধ করলে কৌটিল্য নির্দ্বিধায় তার চরম শাস্তির পক্ষে সওয়াল করেছেন। 2. রাজার প্রতি রাজকর্মচারীদের আনুগত্য। ডক্টর রামশরণ শর্মা কৌটিল্যের রাষ্ট্রচিন্তার ধর্মনিরপেক্ষ চরিত্রের উদাহরণ দিয়েছেন যে উচ্চপদস্থ রাজকর্মচারীরা ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে রাজার প্রতি অনুগত থাকবেন বলে কৌটিল্যের নির্দেশ ছিল। 3. বিচারক নিয়োগ পদ্ধতি। বিচারক পদে নিয়োগের পূর্বে কৌটিল্য প্রার্থীর ধর্মীয় বিচার বিবেচনা উপেক্ষা করার মানসিকতা যাচাই করে নিতেন। 4. রাজার ক্ষমতা। প্রথম, রাজার চূড়ান্ত ক্ষমতা। অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজা। তিনি রাষ্ট্রের প্রধান অঙ্গ এবং পার্থিব জগতে চূড়ান্ত সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তার কর্তৃত্বকে উপেক্ষা বা অমান্য করার ক্ষমতা কারণ নেই। 2. ক্ষমতার নিয়ন্ত্রণ। অবশ্য রাজার ক্ষমতার ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপের কথাও অর্থশাস্ত্রে বলা হয়েছে, কেননা রাজাই রাষ্ট্র নয়, তিনি রাষ্ট্রের অংশ মাত্র। রাষ্ট্র পরিচালনায় অনেকের সাহায্যে তার প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজার মন্ত্রিমণ্ডলী। 5. রাজার গুণাবলী। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজার যে 4টি গুণের কথা: প্রথম, উত্থান গুণ। উৎসাহ ও উদ্যম সহকারে সর্বদা সব কাজে নিযুক্ত হওয়ার গুণ হল উত্থান গুণ। 2. অভিগামিক গুণ। ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, নম্রতা, বিচক্ষণতা, শত্রু দমনে দক্ষতা প্রভৃতি হল অভিগামিক গুণ। 3. ব্যক্তিগত গুণ। তীক্ষ্ণ মেধা, বাক্পটুতা, সংকটে সংযম ও স্থিরতা প্রভৃতি হল ব্যক্তিগত গুণ। 4. প্রজ্ঞা গুণ। প্রখর স্মৃতিশক্তি, দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে কোনো সমস্যার সঠিক বিশ্লেষণ করা প্রভৃতি হল প্রজ্ঞা গুণ। 6. রাজার কার্যাবলী। রাজার কার্যাবলী। প্রথম, প্রজা কল্যাণ। রাজা দেশে সুশাসন ও প্রজাকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রণয়ন করবেন। 2. রাজকর্মচারী নিয়োগ। রাজকার্য সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে রাজা বিভিন্ন মন্ত্রী, অমাত্য ও অন্যান্য কর্মচারী নিয়োগ করবেন। 3. রাজস্ব আদায়। রাজকোষ সর্বদা পূর্ণ রাখতে রাজা রাজস্ব সংগ্রহ ও রাজস্ব বৃদ্ধির বিষয়ে নজর দেবেন। 4. বৌদ্ধিক বিকাশ। প্রজাদের শিক্ষা, যোগ্যতা ও
ও বুদ্ধির বিকাশে রাজা যত্নবান হবেন। 5. সামরিক অভিযান, শত্রু রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে শত্রুর বিরুদ্ধে রাজাকে সামরিক অভিযান চালনার দায়িত্ব নিতে হবে। 6. রাজার নিরাপত্তা, রাজা নিজের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও সচেতন হবেন। 7. বিচার বিভাগের প্রধান, দেশের বিচার বিভাগের প্রধান হিসাবে রাজা দায়িত্ব পালন করবেন। 8. পুরোহিত নিয়োগ, যোগ্যতা বিচার করে রাজা রাষ্ট্রের সর্বোচ্চ পুরোহিতকে নিয়োগ করবেন। 9. গুপ্তচর নিয়োগ, দেশের অভ্যন্তরে ও বাইরে যাবতীয় ঘটনার খবর সংগ্রহের উদ্দেশ্যে রাজাকে বহু গুপ্তচর নিয়োগ করতে হবে। 7. প্রজা কল্যাণ, কৌটিল্য বলেছেন রাজা কখনোই স্বেচ্ছাচারী হবেন না। তার মতে প্রজার সুখেই রাজার সুখ, প্রজার হিতেই রাজার হিত, রাষ্ট্রই হল তার প্রজাদের একমাত্র রক্ষাকর্তা। তাই প্রজা সাধারণের মঙ্গল সাধন করা রাজার গুরুত্বপূর্ণ কর্তব্য ও দায়িত্ব। প্রথমে দুর্গতদের কল্যাণ, রাষ্ট্র প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষের সময় প্রজাদের ত্রাণ দেবে, কৃষকদের বীজ সরবরাহ করবে, মহামারী প্রতিরোধের উদ্যোগ নেবে, অসহায় বৃদ্ধ ও বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে ইত্যাদি। 2. সর্বসাধারণের কল্যাণ, সর্বসাধারণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করবে, অসাধু ব্যবসায়ীদের শাস্তি দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করবে, সমাজ কল্যাণে মানুষকে উৎসাহিত করবে। 8. ভূমির ব্যবহার ও কৃষি, প্রথম জমির ব্যবহার, তিনি বলেছেন আদর্শগত রাষ্ট্রের কর্তব্য হল সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস জমির উপর সর্বদা রাষ্ট্রীয় তদারকি বজায় রাখা। 2. কৃষি, কৃষিকাজের প্রতি রাষ্ট্রের সর্বদা যত্নশীল থাকা উচিত। জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত চাষবাসের সমগ্র প্রক্রিয়ায় কৃষককে সহায়তা করার জন্য সরকারি কর্তৃপক্ষকে রাষ্ট্রের নির্দেশ দেওয়া উচিত। 9. দুর্গ নগর নির্মাণ, দুর্গ ও নগরগুলিকে একদিকে রাষ্ট্রকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে, অন্যদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে নিরাপত্তা দেবে। প্রথম দুর্গ, কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন: পার্বত্য দুর্গ, অরণ্য দুর্গ, জল দুর্গ ও মরু দুর্গ। দুর্গে পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্পদ, খাদ্যশস্য, ঔষধপত্র, সৈন্য সামন্ত, অস্ত্রশস্ত্র, হাতি ঘোড়া প্রভৃতি থাকবে। 2. নগর, নগরগুলি বিশালাকার রাজার বাজার হিসাবে কাজ করবে এবং এখান থেকে রাষ্ট্র প্রভূত রাজস্ব অর্জন করতে পারবে। 10. উপনিবেশের বিস্তার, কৌটিল্য রাষ্ট্রের অধীনস্থ বর্তমান উপনিবেশগুলিকে সমর্থনের পাশাপাশি রাষ্ট্রের নতুন উপনিবেশ স্থাপনের কথা বলেছেন। এর উদ্দেশ্য হল উপনিবেশের সংখ্যা বাড়লে রাষ্ট্রের আয়তন বাড়বে, জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রের রাজস্ব আদায় বাড়বে। বেশি রাজস্ব আদায়ের ফলে রাজকোষ সর্বদা সমৃদ্ধ থাকবে এবং রাজকোষের অর্থশক্তির সহায়তা রাজা তাঁর সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করতে পারবেন। উপনিবেশ থেকে সকল ধরনের সম্পদ আহরণের ফলে রাষ্ট্রের শক্তি বৃদ্ধি হবে। এই সম্পদ প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টি উভয়ই হতে পারে। 11. আত্মনির্ভরশীল অর্থনীতি, কৌটিল্য বলেছেন রাষ্ট্রের অর্থনীতি হবে সম্পূর্ণ আত্মনির্ভরশীল। প্রথম বাণিজ্য, কৌটিল্যের মতে রাষ্ট্রের অর্থনীতি কখনোই বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল হবে না, তিনি বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যের অগ্রগতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। 2. শুল্ক, তার মতে পণ্য সামগ্রীর প্রতিটি প্রবেশদ্বারে শুল্ক আদায় করতে হবে, তবে বাণিজ্যের সুবিধার্থে এবং শুল্ক ফাঁকি রোধ করার উদ্দেশ্যে আদায়কৃত শুল্কের পরিমাণ হবে একেবারে ন্যূনতম। 12. সমাজ, রাষ্ট্রের সমাজ হবে উদার ও উন্মুক্ত, সমাজে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকতে হবে, সমাজের সকল মানুষের জন্য রাষ্ট্র একই আইন প্রণয়ন করবে, দাসদের প্রতি সদয় ব্যবহার করতে হবে। এরপর মূল্যায়ন, প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি চর্চায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ হল কৌটিল্যের অর্থশাস্ত্র। আধুনিক রাষ্ট্রনীতির চর্চায় ইতালির ম্যাকিয়াভেলির যে স্থান, প্রাচীন যুগের রাষ্ট্রনীতির চর্চায় কৌটিল্যের স্থান অনুরূপ। কৌটিল্যের কৃতিত্বের প্রশংসা করে অধ্যাপক আলতেকার বলেছেন যে কৌটিল্য শুধু একজন বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ ছিলেন না, তিনি রাষ্ট্রনীতির একটি নতুন ধারারও প্রবর্তন করেছিলেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।